লেখিকা মাধবী ভট্টাচার্যের মায়া। সকালে ঘুম থেকে উঠতেই মন ভালো হয়ে গেল বৈদেহীর। কি সুন্দর ঝলমলে রোদ্দুর। দূরে সার বেঁধে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সবুজ এখন হাত বাড়ালে ছোঁয়া যায় যেন। ঝকঝকে নীল আকাশের নিচে সবুজ পাহাড় অপূর্ব কোলাজ তৈরি করেছে। সবগুলো ঘরের জানালার পর্দাগুলো সরিয়ে দিল সে। একটু আলো খেলুক ঘরে। কাচের শার্সিগুলো বন্ধই রইল। ঠান্ডা প্রচুর। কদিনের বৃষ্টি তাপমাত্রাকে আরো নিম্নমুখী করেছে। জানলা খুললেই কনকনে ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে আসবে ঘরের ভেতর। বৈদেহীর আবার অল্প ঠান্ডাতেই সর্দি বসে যায়। চারদিকে পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর জায়গাটাতে শুধু গরমের সময়টাতেই হাওয়ায় উষ্ণতা ছড়িয়ে থাকে। বাকি সময়টায় শুধু ঠান্ডা আর ঠান্ডা। শীতের সময় কি হাল হয় সে সহজেই অনুমেয়। কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল, একেবারে মুষলধারে। শীতের অকাল বৃষ্টিতে জবুথবু হয়েছিল ছোট্ট শহরটা। বৈদেহীর বৃষ্টি ভালোই লাগে, কিন্তু একটানা অকারণ বৃষ্টিতে যখন ভিজে যায় চারপাশ, মনটাও কেমন ভিজে ভিজে হয়ে ওঠে। অদ্ভুত এক মন খারাপের চোরা স্রোত বইতে থাকে ভেতরে ভেতরে। আজ সকালের ঝলমলে রোদ্দুরে উবে গেছে সব মন খারাপ। খুশি খুশি মুখে কোয়ার্টারের বারান্দায় গিয়ে দাঁড়ালো বৈদেহী। সুমন্ত ভোরেই বেরিয়ে গেছে সাইটে। রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্টে কাজ করে। পাহাড়ের কোল ঘেঁষে নির্মীয়মান একটা সরকারি গেস্ট হাউসের কাজ নিয়ে খুব বিজি রয়েছে কদিন ধরে। ভোরে উঠেই বাইক নিয়ে সাইটে বেরিয়ে যায়। 11টার মধ্যে ফিরে কোনো মতে স্নান সেরে নাকে মুখে দুটো গুজেই ফের ছোটে অফিসে। বৈদেহীর সামনে তখন পড়ে থাকে গোটা একটা দিন, একলা আর নিঃসঙ্গ। এক কাপ চা করে নিয়ে বারান্দায় একটা চেয়ার টেনে বসলো বৈদেহী। 8:30 বেজে গেল। মায়া এখনো এলো না। 8টার মধ্যেই তো ঢুকে যায় প্রতিদিন। কামাই করেই না প্রায়, আজ কি হলো? ভাবতে ভাবতে মায়াকে গেট ঠেলে ভেতরে ঢুকতে দেখলো। স্বস্তির শ্বাস ফেলে চায়ে লম্বা একটা চুমুক দিল বৈদেহী। চপ্পল খুলে রেখে ভেতরে ঢুকেই যাচ্ছিল মায়া। কি মনে হতে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আজ একটু দেরি হয়ে গেল আন্টি, আসলে মায়ের খুব শরীর খারাপ। সে কি রে, কি হয়েছে আবার? খুব জ্বর, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ডাক্তার দেখিয়েছিস? বলতে গিয়েও নিজেকে সামলালো বৈদেহী। মায়ার বাবা পার মাতাল একটা। সুমন্তদের অফিসেই ছোটখাটো একটা কাজ করত। সারাক্ষণ মাতাল হয়ে থাকতো, অফিসে হাজিরাটুকুও দিত না। শেষে একদিন অফিসের কম্পিউটার চুরি করতে গিয়ে ধরা পড়লো। চাকরিটা গেল। এখন নাকি কার সাথে মিলে দুধ বেচার ব্যবসা করে। ঘরে একপাল ছেলে মেয়ে, অভাবে জর্জরিত কোনো পরিবারে অসুখ হলে ডাক্তার দেখানোটা বিলাসিতারই মতো। তার উপর যেখানে পরিবারের কর্তা নেশার পেছনেই অর্ধেক টাকা উড়িয়ে দেয়। মনে আছে মায়ার মা কেঁদে পড়েছিল সুমন্তর কাছে। 40-42-এর খয়াটে চেহারার এই মহিলাকে আগে দেখেনি বৈদেহী, বা দেখলেও খেয়াল করেনি তেমন। প্রতিনিয়ত অভাবের সঙ্গে যুদ্ধ করে করে বিধ্বস্ত এই মহিলার চেহারায় বা ব্যক্তিত্বে চোখে পড়ার মতো কিছুই ছিল না। তাই হয়তো বৈদেহীর নজর এড়িয়ে গেছে। সুমন্তর মুখে শুনেছিল ইনি বাদল চক্রবর্তীর স্ত্রী অঞ্জলি। মহিলা সুমন্তর সঙ্গে দেখা করে কান্না কান্না গলায় বলেছিল, দাদা একটা কিছু করুন, আমরা যে মরতে বসেছি। আমার কি করার আছে বলুন তো? বাদলদার নিজের দোষেই চাকরি গেছে, আমরা কেউই কিচ্ছু করতে পারবো না। একটু বিরক্ত হয়েই বলেছিল সুমন্ত, আমরা এখন কি করব দাদা? কোয়ার্টার তো ছেড়ে দিতে হবে 2-3 দিনের মধ্যেই। বাজারে একটা ভাড়া ঘরের সন্ধান পেয়েছি, সেখানে কোনো মতে মাথা গুঁজে থাকবো আপাতত। কিন্তু বাচ্চাগুলোর মুখের খাবারের জোগাড় করব কি করে? মহিলার আরতি, চোখের করুণ দৃষ্টি ছুঁয়ে গেছিল বৈদেহীকে। সুমন্ত অস্বস্তি নিয়ে চুপ করে বসেছিল। একসময় বিষণ্ণ মুখে ফিরে গেছিল অঞ্জলি। তখন বৈদেহী বলেছিল, তুমি কিছু কি করতে পারো না? এই প্রবাসী এক বাঙালি আরেক বাঙালির পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে বলো? এই এলাকাটা অসম আর অরুণাচল সীমান্তের একটা ছোট্ট শহর। নানা প্রদেশের মানুষ থাকেন কর্মসূত্রে। বাঙালিও আছেন কয়েক ঘর। বাদল চক্রবর্তী তাদের মধ্যেই একজন। বৈদেহীর কথায় পরদিন তাদের সাথে দেখা করতে গেছিল সুমন্ত। কিছু টাকা নিয়ে গেছিল সাথে করে, যদি তাতে একটু সাহায্য হয়। এর কিছুদিন বাদেই আবার এসে হাজির হয়েছিল অঞ্জলি। সুমন্ত তখন অফিসে। কথায় কথায় বৈদেহী জানতে পেরেছিল তারা উত্তরবঙ্গের বাসিন্দা। এখন অবশ্য কেউ নেই, কিছুই নেই সেখানে ফিরে যাবার মতো।
ইচ্ছে ছিল স্বামীর রিটায়ারমেন্টের পর সেখানে ফিরে যাবার। এভাবে সব তছনছ হয়ে যাবে ভাবতেও পারিনি হয়তো। ফিরে যাবার আগে হঠাৎ করে অঞ্জলি বলে ফেলেছিল, আমাকে আপনি কাজে রাখবেন, ঘরের সব রকম কাজ করতে পারি আমি। সে কি, ছি ছি, এ আপনি কি বলছেন? চমকে উঠেছিল বৈদেহী। আমি কি করব দিদি, সব যে গেছে। লোকটা তো নেশার মধ্যে ডুবে গেছে আরো। সারাদিন কোথায় থাকে কে জানে। আর কিছু না হোক, দুবেলার ভাতের জোগাড় তো করতেই হবে। আমি যে আর কোনো কাজ জানি না। কিন্তু আপনি, ইতস্তত করছিল বৈদেহী। কিছু হবে না দিদি, আমার কোনো সংকোচ নেই। আপনি কেন সংকোচ করছেন? আমাকে সাহায্য করুন দিদি, এছাড়া আর রাস্তা নেই কোনো। সেই থেকে অঞ্জলি কাজে লেগে গেছিল এখানে। রান্না ছাড়া বাকি সব কাজই সামলাতো নিখুঁতভাবে। দেখতে দেখতে বৈদেহী ওকে অঞ্জলি দি বলে ডাকতে শুরু করেছিল। মহিলা, বৈদেহীর বয়সী হবে বা অল্প কিছু বড়ও হতে পারে। বৈদেহীর নির্ঝঞ্ঝাট সংসারে কাজের লোকের প্রয়োজন ছিল না কিছু। তবে অঞ্জলি দি কাজে ঢোকার পর থেকে ভালোই লাগছিল ওর। কথা বলার মানুষ তো একজন পাওয়া গেল। কিন্তু দিন দিন শরীর ভাঙছিল অঞ্জলির। এত অভাবের মধ্যে ঠিকমতো খাওয়া জুটত কিনা কে জানে। বৈদেহী প্রচুর খাবার ভরে ভরে দিলেও সে খেতে চাইতো না। সলজ্জ মুখে বলতো, খাবারগুলো বাড়ি নিয়ে যাই দিদি। বৈদেহী বুঝতো বাচ্চাদের ছেড়ে খেতে মন উঠছে না মায়ের, তাই আরেকটু বেশি করে খাবার দিয়ে দিত। বাচ্চাদের খাইয়ে অঞ্জলি নিজে কতটা খেত কে জানে। অনিয়ম অত্যাচার সইবে কেন রুগ্ন শরীর। একদিন অসুস্থ হয়ে পড়ল সে। দুপা হাঁটলেই মাথা ঘোরায়, কাজ করবে কি। বৈদেহী একদিন জোর করে ধরে ডাক্তার দেখিয়ে এলো। লো প্রেশার। ডাক্তার ভালো খাওয়া দাওয়া আর প্রচুর বিশ্রামের কথা বলে দিলেন। ফিরতে ফিরতে বৈদেহী প্রচুর বকাবকি করছিল অঞ্জলি দিকে। অঞ্জলি বড় বড় দিশাহারা দু চোখে বৈদেহীর দিকে তাকিয়ে বলেছিল, আমার বড় মেয়েটাকে কাজে রাখবে দিদি? সে তো ঘরেই বসে আছে, 15 হলো বয়স, সব কাজ পারে, রাখবে? অঞ্জলিকে কড়া ধমক দিতে গিয়েও থমকে গেছিল বৈদেহী। ওর কি বা করার আছে? রোজগার তো কাউকে না কাউকে করতেই হবে। এরপর থেকে মায়ের জায়গায় মায়া বহাল হয়ে গেল কাজে। দুদিনেই বৈদেহী বুঝে গেল মেয়েটা সত্যি খুব চটপটে। দোষের মধ্যে বকে খুব বেশি। সময় অসময়ে বাপটাকে গাল পারে আর মায়ের জন্য দুঃখ করে। কথাবার্তায় মনে হয় মেয়েটা অসময়েই বড় হয়ে গেছে যেন। ওর পরে আরো 4খানা ভাই বোন ঘরে। মায়া কথায় কথায় বলে, এই রাবণের গোষ্ঠীকে সামলাতে গিয়েই মায়ের এই অবস্থা আন্টি। বাবা তো মানুষ নয়। দিব্যি স্কুলে পড়তাম, পড়া ছেড়ে দিতে হলো বাবার চাকরি গেল বলে। কি করে মাফ করি বলো বাবাকে? বৈদেহী চুপ করে শোনে, সবই তো জানে, কি আর বলবে। মায়া যখন প্রথম প্রথম কাজে আসতো, বৈদেহী চমকে গেছিল ওর চুরি করার স্বভাব দেখে। মায়া খুব সকালে চলে আসতো, এসে কাজে লেগে যেত। তখনই একদিন বৈদেহী আবিষ্কার করলো ফ্রিজে রাখা রাতের বেঁচে যাওয়া তরকারি কমে যাচ্ছে অনেকটা করে। বেড়াল নিশ্চয়ই ফ্রিজ খুলে খাবার চুরি করবে না। সন্দেহটা তাই মায়াকেই হলো। সে ভোরে কাজে আসে। সুমন্ত আর বৈদেহী ঘুমোয় তখনও। নিশ্চয়ই এই ফাঁকে মেয়েটা খাবার চুরি করে খায়। ওকে হাতে নাতে ধরার জন্য তককে তককে রইল বৈদেহী। একদিন ধরেও ফেললো। ধরা পড়ে কি ভয় মেয়ের? ভুল হয়ে গেছে আন্টি, আর এমন করব না। কেন করছিলিস এমন? তোর মা শুনলে কত দুঃখ পাবে জানিস? কি করব আন্টি, ঘরে যে কিছু খেতেই পারি না। ছোট ভাই বোনগুলো কাড়াকাড়ি করে সব খেয়ে নেয়, তাই লোভে পড়ে তরকারিগুলো খেয়ে নি মাঝে মাঝে। ভয়ার্ত চোখে তাকিয়ে বলেছিল মায়া। বুকটা মুচড়ে উঠেছিল বৈদেহীর। ওর ভুভুক্ষু মাতৃ হৃদয় আর্দ্র হয়ে উঠেছিল মমতায়। কোনো মতে বলেছিল, তুই চুরি করবি কেন? যা খেতে ইচ্ছে করে আমায় বলিস, আমি কি দেব না তোকে? এরকম করতে নেই মা। মায়া ঝরঝর করে কেঁদে ফেলেছিল। বৈদেহীর মনে হয়েছিল ঠিক সময় মা হতে পারলে আজ মায়ার মতোই একটা সন্তান থাকতেও পারত ওর। ঈশ্বরের দয়া হয়নি, তাই হলো না। দীর্ঘশ্বাস চেপে মায়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেছিল, কাঁদিস না, যা খেতে ইচ্ছে করে সব খাস, আমি আছি তো। মায়া এখানে কাজ করছে প্রায় 6 মাস। অঞ্জলি ঘরেই থাকে এখন। মায়ার থেকে অঞ্জলির খবর নেয় বৈদেহী। মাঝে মাঝে অঞ্জলিও আসে দেখা করতে। আরো রোগা হয়ে গেছে ও। বৈদেহী কিছু বললেই বলে, কি করব দিদি, অসুখ যে ছাড়ে না। তাও ঠিক, অসুখ লেগেই থাকে অঞ্জলির। এই আজ যেমন মায়া বলল জ্বর এসেছে মায়ের।
খালি চায়ের কাপটা হাতে ঘরে ঢুকলো বৈদেহী। মায়া রান্নাঘরের সিঙ্কে বাসন মাজছিল। কাপটা নামিয়ে রেখে বৈদেহী বলল, তোর মায়ের ঠান্ডা লেগে জ্বর হয়নি তো? যা ঠান্ডা পড়েছে। হ্যাঁ গো, ঠান্ডা লেগেই তো, বুকে কফ বসে গেছে একেবারে। আচ্ছা, আজ যাবার সময় ওষুধ নিয়ে যাস আমার থেকে। তাতেও না কমলে আমি একদিন সময় করে তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা আন্টি। বৈদেহী ব্রেকফাস্টে জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরে সুমন্ত এসে পড়বে। এসেই আবার অফিসে ছোটার তাড়া। তাড়াতাড়ি খাবার তৈরি করে ফেলতে হবে। সব কাজ শেষ হবার পর মায়া ওষুধ নিয়ে বাড়ির দিকে দৌড়লো। বিকেলে এলো না, পরদিনও না। চিন্তায় চিন্তায় সেদিন বিকেলে বৈদেহী গিয়ে হাজির হলো ওদের বাড়িতে। অঞ্জলি বিছানায় মিশিয়ে শুয়েছিল যেন। প্রচন্ড জ্বর গায়ে, বেহুশের মতো ঘুমোচ্ছে। বাচ্চাগুলো ঘরের মধ্যে হুটোপাটি করছে। মায়ার বাবা বাড়ি নেই যথারীতি। মায়া মুখ কালো করে বসেছিল। বৈদেহীকে দেখেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিরে, মায়ের এই অবস্থা, আমাকে জানাসনি কেন? ধমক দিল বৈদেহী। কালই জানাতাম আন্টি, মুখ কাচুমাচু করে বলল মায়া। অঞ্জলির অবস্থা সুবিধের লাগছিল না। এই ছোট্ট শহরটায় ভালো ডাক্তারও নেই, চিকিৎসার ব্যবস্থাও ভালো নয়। নিজের চেনা ডাক্তারকে কল করে ডেকে আনলো বৈদেহী। তিনি রোগী দেখেই গম্ভীর হয়ে গেলেন। বললেন অবস্থা ভালো নয়, নিউমোনিয়া হওয়ার চান্স আছে। রোগীকে পাশের বড় শহরের হাসপাতালে নিয়ে গেলে ভালো। পাশের শহর মানে প্রায় 12 ঘন্টার রাস্তা। সুমন্তকে বলে ব্যবস্থা করতে হবে, তাও কাল সকালের আগে কিছুই হবে না। দুশ্চিন্তা নিয়ে ফিরে এলো বৈদেহী। পরদিন ওর ঘুম ভাঙলো মায়ার বুক ফাটা কান্নায়। চলে গেছে অঞ্জলি, অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছে চিরকালের মতো। কিন্তু যারা রয়ে গেছে তাদের কি হবে এবার? ভেবে ভেবে দিশাহারা হচ্ছিল বৈদেহী। এত কিছুর পরেও লোকটার হুঁশ ফেরেনি একটুও। মায়া বলেছে আগের মতোই নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে। একা হাতে ছোট ছোট ভাই বোনদের সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মায়া। এর মধ্যে সবচেয়ে ছোটটার বয়স মোটে 4 বছর। 15-16 একটা মেয়ের পক্ষে কি সামলানো সম্ভব? দিন দিন খিটখিটে হয়ে উঠছে মায়া। আগের মতো হাসি খুশি নয়, কপালে বিরক্তির ভাঁজ এই বয়সেই। আহারে, কি করবে বেচারি? এমন অমানুষ এক বাবা, মাটাও চলে গেল, মেয়েটা করবেই বাকি। মাঝে মাঝে মায়ার বাবাকে পুলিশে দিতে ইচ্ছে করে বৈদেহীর, কিন্তু আইনে দায়িত্ব জ্ঞানহীনতাকে অপরাধ বলে ভাবা হয় না। তাই কিছুই করার নেই। এক দুপুরে সুমন্ত হন্তদন্ত হয়ে অফিস থেকে ফিরে এলো। বৈদেহীকে তুলে নিয়ে চলল বাস স্ট্যান্ডের দিকে। এই শহরে ট্রেন চলে না, দূরে কোথাও যেতে হলে বাসে করেই যেতে হয়। প্রতিদিন বেলা 12টা থেকে বিভিন্ন সময়ে কয়েকটা বাস ছাড়ে এই স্ট্যান্ড থেকে। সুমন্ত বাস স্ট্যান্ডে যাচ্ছে কেন হাজার জিজ্ঞাসা করেও উত্তর পেল না বৈদেহী। এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কাঁপছিল ওর। স্ট্যান্ডে পৌঁছতে আতঙ্কটা আরো বেড়ে গেল ওর। এত জমাট ভিড় কেন এখানে? এই ছোট্ট শহরে এত ভিড় তো সহজে হয় না। সুমন্ত ছুটলো ভিড়ের দিকে, পেছন পেছন বৈদেহীও। ভিড় ঠেলে সামনে এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ল। মায়া কি করছে এখানে? সঙ্গে বছর 4 বোনটাও রয়েছে। বোনকে জড়িয়ে থরথর করে কাঁপছে মায়া। সুমন্তকে দেখে এগিয়ে এলেন এক ভদ্রলোক, বাঙালি। একে মাঝে মাঝে দেখেছে বৈদেহী। সুমন্তর সঙ্গে পরিচয় আছে এনার। ইনি বললেন, মেয়েটা বারবার আপনার নাম করছিল, আপনার স্ত্রীর নাম করছিল, তাই ফোন করলাম আপনাকে, নইলে এতক্ষণে পুলিশের হাতে দিয়ে দিতাম। কি হয়েছে? বৈদেহী অথই জলে। একটু আগেই তো মায়া কাজ করে গেল, এই সময়ের মধ্যে কি এমন হলো? সুমন্ত তাকালো বৈদেহীর দিকে, বলল, মায়া ওর বোনটাকে জোর করে বাসে উঠিয়ে দিচ্ছিল। বাচ্চাটি কান্নাকাটি করতে পালানোর চেষ্টা করছিল। লোকেরা চেঁচামেচি করে ধরে ফেললেও স্বীকারই করছিল না যে বাচ্চাটা ওর সাথে ছিল। মানে কি এর? বৈদেহী উদ্ভ্রান্ত। তা তো জানি না ম্যাডাম, মনে হয় বাচ্চাটাকে কোথাও পাচার করতে চাইছিল, ধরা পড়তে ভয় পেয়ে গেছে। আমরা পুলিশে দেবার কথা বলতে হাউমাউ করে শুধু আপনাদের নাম করছিল, বলছিল আপনাদের খবর দিতে। ভদ্রলোক বললেন। মায়া কখন ছুটে এসে বৈদেহীর পা জড়িয়ে ধরেছে খেয়ালই করেনি কেউ। হাউমাউ করে বলেই চলেছে, আমার ভুল হয়ে গেছে আন্টি, আমি আর পারছিলাম না। ভেবেছিলাম বোনটাকে বাসে উঠিয়ে দিলে ও চলে যাবে অন্য কোথাও, আমার যন্ত্রণাও কমবে একটু। আমি ভুল করে ফেলেছি আন্টি। এইটুকু মেয়ে দেখুন, পাকা ক্রিমিনাল, বোনটাকে মেরেই ফেলতে যাচ্ছিল প্রায়। একে তো পুলিশে দিতেই হবে।
মায়া বৈদেহীকে আঁকড়ে ধরল ভয়ে। বৈদেহী তাকালো ভদ্রলোকের দিকে। পুলিশেই যদি দিতে হয় এই মেয়েটার মাতাল বাবাকে দিন, তবে আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। ভদ্রলোককে অবাক দৃষ্টিতে পেছনে দাঁড় করিয়ে কৌতূহলী জনতার চোখের সামনে দিয়ে মায়াকে নিয়ে চলল বৈদেহী। বাচ্চাটাকে বুকে তুলে নিল। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে রাতেই বৈদেহী সুমন্তকে বলল, আমরা মায়ার সবচেয়ে ছোট বোনটাকে দত্তক নেব। তুমি রাজি আছো তো? এ তো দারুণ কথা বলেছ। রাজি হব না মানে? খুশি হয়ে উঠল সুমন্ত। কিছুক্ষণ চুপ করে থেকে বৈদেহী বলল, ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাদের, নইলে মায়ার ভুল পথে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা থাকতে ওরা ভেসে যাবে কেন বলো? কথাটা ভুল বলনি, তবে মায়া বুঝেছে তো ওর ভুল। যদি ওই লোকটাও বুঝতো নিজের ভুল। কার কথা বলছো? বাদলদা? ছাড়ো তো, ওই লোকটা মানুষ নাকি? কোন দিন মরে পড়ে থাকবে এভাবে নেশা করতে করতে। নাও ঘুমাও এখন। স্বপ্নের জাল বুনতে বুনতে একটু পরে ঘুমিয়ে পড়ল দুজন। নিঃসন্তান দম্পতির চোখের পাতায় এখন একই রকমের স্বপ্ন। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দু হাত বাড়িয়ে এগিয়ে আসছে ওদের দিকে। ওদের দুজনকে মায়ায় জড়িয়ে দিতে খুব শীঘ্রই আসছে সে, খুব শীঘ্রই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।